নমস্কার, শুরু করছি হট সিট। আজকের হট সিটে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র হাজির, আব্দুর রেজ্জাক মোল্লা। রেজ্জাক সাহেব, 24 ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। 1977 থেকে 2011 টানা এমএলএ, দীর্ঘদিনের এমএলএ, মন্ত্রিসভার সদস্য, প্রিয় পার্টি থেকে বহিষ্কার, নতুন দল গঠন, সেখান থেকেও বহিষ্কার, এখন তৃণমূলের ভোট প্রার্থী। দীর্ঘ জার্নিটা কতটা দুর্গম ছিল? প্রথম দিকটা ভয়ঙ্কর দুর্গম ছিল, কারণ তখন তো পার্টিতে যে কোনো সময় ঢোকা যেত না। 77 সাল থেকে কৃষক আন্দোলন করে 2 বছর পার্টিতে খাটতে হয়েছে। তারপর 69 সালে আমি পার্টি সদস্য পদ লাভ করি। যেহেতু ওই এলাকায় সিপিএম হিসেবে তখন সিপিআই ডমিনেট করতো, তা আমরা কিছু যুবক ছেলে তারা মিলে সিপিআইটাকে সিপিএমকে মোটামুটি ক্যানিং এলাকায় বলছেন? ক্যানিং ভাঙন মিলে একটা জায়গায় দাঁড় করাই। তারপরে 71 সালে মানে সিপিএম ক্যান্ডিডেট মানে সেরকম খুঁজে পাচ্ছে না, তো আমাকে ধরে ফেললো। তা আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে আর পয়সা পাওয়া যাচ্ছে না, পয়সা করতে হবে না তো। তো আমার যিনি মানে গুরু ছিলেন, মানে যিনি আমাকে পার্টিতে এনেছিলেন, তিনি হচ্ছেন শিবদাস ভট্টাচার্য, সোনারপুরে। উনি এখনও বেঁচে আছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এবং অত বড় একটা শিক্ষিত লোক হয়ে চাকরি বাকরি না করে এই যে পার্টির হোল টাইমের কাজ করতে, এইটা আমাকে ভয়ঙ্করভাবে আকৃষ্ট করেছিল। এবং আমি তো একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি, কারণ আমার বাবা কংগ্রেস ছিলেন এবং জমি জাতির মালিক ছিলেন। হঠাৎ লেফট পলিটিক্সে কেন আগ্রহ? লেফট পলিটিক্সে এলো এই শিবদাস ভট্টাচার্যের এই মানে ব্যক্তিগত আকর্ষণটা আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছিল, যে এরকম একটা মানুষ, লেখাপড়া জানার লোক, যে চাকরি করলে অনেক কিছু করতে পারতো, সব ছেড়ে দিয়ে সেই মানে গ্রামে গ্রামে ঘুরছে চাষিদের জন্যে। তাহলে আমি, আমার তো খাওয়া পারার অন্তত অভাব নেই, তাহলে আমি কেন পারবো না? তো এইটা যখন করলাম, বাবা খুশি না, স্বাভাবিক আর খুশি না, মা, আমি একটা ছেলে, খুশি আর অখুশির কোনো প্রশ্ন না। তো তারপরে যখন ভোটে দাঁড়ালাম, তখন পয়সা আসবে কোত্থেকে? তা আমি শিবদাস ভট্টাচার্যকে বললাম, মানে ওকে, যে আপনি বাবার কাছে যান, গিয়ে একটু বোঝান যে ছেলে ভোটে দাঁড়িয়েছে, হয়তো কিছু হতে পারে। তো গিয়ে কংগ্রেস বাড়িতে বাম প্রার্থী ব্যাপারটা একটু গন্ডগোলের ছিল না? কিছুই না, ছেলে আর বাপ, আর কি করা যাবে, তো আর উপায় নেই। তো উনি গিয়ে বললেন যে ছেলেকে তো দাঁড় করিয়েছি। বলে তোমরা তো জিততে পারবে না, বেকার ছেলেটাকে দাঁড় করিয়েছো কেন? বলে না 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 না, ও হয়ে যাবে, দেখেন না। তো 3000 টাকা ধান বেচে দিলেন। তো 3000 টাকা পেয়ে আমরা বিরাট খুশি। তো একেবারে দেওয়াল টেবাল লিখে মানে সাইকেল চড়ে তো ঘোরাও, আমাদের তো আর তখন অন্য কর্ম করে নেই। তারপরে ভোট গণনার সময় দেখলাম যে 450-500 ভোটে হেরে গেছি। তো অল্প কিছু দুঃখ হলো, আমাদের কর্মীদের বেশি দুঃখ হলো, আমার কিন্তু অতটা দুঃখ হয়নি। আমি ভাবলাম না, এ তো তাহলে অনেক জায়গায় আসা গেছে। ওই মুসলিম লীগের নুরুজ্জামান, এই হাসানুজ্জামান, উনি 400-500 বেশি লিডে পেয়ে জিতে মন্ত্রী হয়েছিলেন। তারপর ওটা ভেঙে গেল। আর 72 সালে আবার নির্বাচন এসে গেল। তো আমি আবার 72 সালে দাঁড়িয়ে গেলাম। তো 72 সালে ভাঙড়ে ইলেকশনের পরে জ্যোতি বসু হেরে গেলেন, আমরা মাত্র 14টা আসন পেলাম। এবং সেই সময় থার্ড ডেতে, মানে সেকেন্ড ডে থেকে ইলেকশন এই গোনা কাউন্টিং বয়কট করা হলো। তা আমার থার্ড ডেতে ছিল, আমি কাউন্টিং বয়কট করলাম। রাতের বেলা একটা জায়গায় ছিলাম, সেটা একটা মানে গোপন জায়গায়। সেখান থেকে খবর পেলাম, কালান্তরের একটা সংবাদদাতা বলছে যে আগে ভাঙড় থেকে সিপিএমের একজন 1900 ভোটে জিতেছে। তা আমি সেই জিনিস, আমি চুপচাপ আছি, আমি কিছু বলি না, মনে মনে ভাবছি জিতে গেল, তা হলো। তা তারপরে সকালবেলা আমার এক বন্ধু ছিল, আমার সঙ্গে বেরোলাম, দেখলাম নীল আবিরে মানে সে যা হচ্ছে। তারপরে গুড়গুড় করে অন্য অন্য কায়দা করে দেশের দিকে চলে গেলাম। দেশের দিকে শুনলাম যে ওরা বাড়িতে ঝামেলা করছে। তো তখন আবার একটু দূরে চলে গেলাম। এই করে মাস 6 মানে ওই হাফ আন্ডারগ্রাউন্ড হাফ ওপেন এরম করে, মানে বাড়িতে রাতের বেলা এসে খাই, সকালবেলা পালিয়ে যাই, এরম করে উঠে যাওয়ার পরে তারপর ওরা মানে একাধিক কেস করলো আমার নামে। ধান লুটের কেস, অমগুল লুট কেসে সব করে এক্সপ্লোরেসিভ কেস করে। তো তখন সুবিধে ছিল, মানে আলিপুরে আমাদের উকিলরা ছিলেন, বিশেষ করে মানে গাঙ্গুলি, তো আমাদের খুবই হেল্প করতেন, পয়সা নিতেন না এবং ওজন খাইয়ে দিতেন। এই করে করে ভয়ঙ্কর একটা কঠিন
জীবনযাপন করতে হলো। তখন আমাদের কর্মীদের খুন করছে বাড়ি ছাড়া। সে ভয়ঙ্কর অবস্থার পরে তো বয়কট করলুম আমরা। তো তারপরে আবার ৭৭ সালে এসে ৭৭ সালে ক্ষমতায় এলেন, তখন এইবার অনুভূতিটাই আলাদা। তখন তখন একদম অনুভূতিটাই একটা নতুন অনুভূতি। এই মানে জ্যোতি বসু এবং প্রমোদ দাশগুপ্ত বললেন যে কোনো রিটালিয়েশন নেওয়া যাবে না, কংগ্রেস হোক যে হোক, খুন করুক যাই করুক, সবাইকে বাড়ি থাকতে দিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, একে প্রতিষ্ঠা করতে হবে এবং প্রসারিত করতে হবে। এই বাণীটা বোঝাতে যে আমাদের মতো লোক, মিডিল যারা আমরা ছিলাম, ওরা তো বললেন, কিন্তু বোঝাতে আমাদের কালঘাম ছুটে গেছে। কারণ যার ভাইকে খুন করেছে, যা ওকে বাড়ি ছাড়া করে রেখেছে, বিহারে ছিল 5 বছর, সেখান থেকে ফিরে এসে তাকে বোঝানো কি এত সোজা? কিন্তু ইডিওলজিটা ছিল খুব স্ট্রং আমাদের মধ্যে, তাদের মধ্যে। সেই জন্য এটা বেশিক্ষণ সময় লাগেনি বোঝাতে। এখন হলে পারতামই না। তো সেই ইডিওলজিক্যাল মানে যে স্ট্রংনেসটা ছিল, সেইটি আমাদের এতভাবে অনুপ্রাণিত করেছিল যে মরে যাই যাবো, বেঁচে থাকি থাকবো, সমাজ পাল্টাবে, আর সমাজ পাল্টালে আমারও ভালো হবে। দীর্ঘদিন ধরে, বহু দশক ধরে বামফ্রন্টের হয়ে ভোট চেয়েছেন, এখন তৃণমূলের হয়ে ভোট চাইবেন, ডিফারেন্সটা কিরম লাগছে? ডিফারেন্স একটু আছেই, কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে এই যে সিপিএম দীর্ঘদিন ধরে একটা পেটি বুর্জোয়া পার্টিতে তৈরি হয়েছে। কারণ আমি অনেক দিন ধরে পার্টির মধ্যেই বিভিন্ন প্রশ্নগুলো তুলেছিলাম, কিন্তু ইডিওলজিক্যাল কিছু অর্গানাইজেশন। ইডিওলজিক্যাল প্রশ্ন এই যে আমরা বললাম যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং তার জন্যে লড়াই করতেই হবে। সেই জন্য নিউক্লিয়ার ডিল হলো। সে লোকে বুঝেছে কিনা জানি না, সেই নিউক্লিয়ার ডিলের জন্য আমরা ওখান থেকে সমর্থন প্রত্যাহার করলাম এবং সরকারটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে চাইলাম, কিন্তু ভাঙলো না। কিন্তু আমি নিজে জানি, জ্যোতি বসু বারে বারে বারণ করেছিলেন যে তোমরা অন্য যাই করো, সরকারটাকে ভেঙে দিও না। কিন্তু আমাদের অনেকগুলো পণ্ডিত আছে, সব শুকনো পণ্ডিত। পণ্ডিত মানে বুঝলাম না, পণ্ডিত পণ্ডিত মানে বাক্সবাদী পণ্ডিত সব, তারা তা আছে। সেটা মানে মানেটা কি আর কি, মানে তাত্ত্বিক নেতা যারা বলতে তাত্ত্বিক গেছে। নেতা আর কি সব, তারা সব বললে যে সব তো হবে না, তা চলে গেল। তারপর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ এলো, তখন হলো যেটা বুঝুয়া সরকার, এখানে গিয়ে কি করা যাবে, এখানে তো একটা লোক কিছু না, আপনি বলছেন পার্টিতে অনেক প্রশ্ন তুলতে লাগলেন, সেটা কোন সময় থেকে আপনার মনে বিরাট বিরাট প্রশ্ন? বিরাট বিরাট প্রশ্নটা আসতে শুরু করলো হচ্ছে ওই মানে 2006 সাল থেকে। 2006 সাল থেকে, 6 সাল থেকে প্রশ্ন আসতে শুরু করলো এই জন্যে যে ওই সময় যে স্লোগানটা দেওয়া হলো সেটা হচ্ছে যে আমাদের শিল্পের দিকে এগোতে হবে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং আমার সঙ্গে বিরোধটা বাঁধলো এই জমিকে কেন্দ্র করে। মানে ভাঙড়ে আমি ভূমি রাজস্ব মন্ত্রী, ভাঙড়েই আমার বাড়ি। হঠাৎ ভাঙড়ে জমি মাপা হচ্ছে কেন? এখানে সালেমের সিটি হবে বিরাট। এখন লোক এসে সব আমাকে ঘিরে ধরছে, কী ব্যাপার তো তুমি এরম করছো, আমাদের বলছো না? আমি অফিসারদের ডেকে বললাম যে কী ব্যাপার তোমার, যে ওখানে কেন জমি মাপতে গেছে? বলে মুখ্যমন্ত্রী বলেছেন। তো মুখ্যমন্ত্রীর পাওয়ার আছেন, কারণ তিনি তো হেড অফ দি তো আপনি তো মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলেই পারতেন যে ব্যাপারটা। বলছি তো, আমি তো বলছি, উত্তর দিচ্ছি। আমি মুখ্যমন্ত্রীকে না বলে, কারণ আমি জানি যে মুখ্যমন্ত্রী বলেছেন, যে অফিসার বলেছেন আমাকে, সে মিথ্যে কথা বলা লোক না। আমি সরাসরি, অনিল বিশ্বাস ছিলেন, তাকে আমি পদত্যাগপত্র দিলাম যে এই মন্ত্রিসভা আমার থাকার দরকার নেই। আমি যেখানকার বাসিন্দা, আমায় সেই দপ্তরের মন্ত্রী আমাকে না বলে এই যে হাই হ্যান্ডনেস এবং এই যে মানে অফিসারদের উপরে ভিত্তি করে আমলাতান্ত্রিক, মানে মানে পার্টি এখন বুর্জোয়া মানে মনোভাব নিয়ে যে কাজটা করছে, মানে পার্টি ভেতরে তো আবার একটা আমলাতন্ত্র গড়ে ওঠে পার্টির মধ্যে, আবার আমলা প্লাস পার্টির মধ্যে আমলাতন্ত্র গড়ে উঠছে। এই দুটোর বিরুদ্ধে প্রতিবাদ করে আমি রেজিগনেশন দিলাম। তারপর অনিল বিশ্বাস তো জানেন আপনি, খুব মানে প্যালেটেবল ম্যানেজমেন্ট করে টরে বুঝিয়ে বললেন বুদ্ধ ওখানে যাবে, গিয়ে বলে আসবে যে ভাঙড়ের কোনো জমি নেওয়া হবে না। তো বুদ্ধ ভট্টাচার্য গেলেন, আমরা ব্যাপক জমায়েত করলুম ভোজরাটের মাঠে। উনি বললেন, তো মানে পরিশীলিত ভাষা, আমার মতো তো চাষার ভাষা না, উনি বললেন যে ভাঙড়ের জমি উর্বর জমি, এখানে সবজি হয়, ফুল হয়, মাছ হয়, এখানকার জমি তো নেওয়ার কোনো প্রশ্নই আসে না, বলে উনি চলে গেলেন। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি বলবেন পার্টি সেক্রেটারির কাছে কি মন্ত্রিসভার পদত্যাগপত্র দেওয়া যায়?
আমি তো ব্ল্যাঙ্ক সই করে দিয়েছিলাম যে আপনি জমা দিয়ে দেন, দিলেই দিতে পারতেন, কোনো অসুবিধা হতো না। একদম লিখে আই অ্যাড্রেস টু স্পিকার। আচ্ছা, আপনি একদম একদম বিধানসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সিদ্ধান্ত নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, তো উনি জমা দিলেই হয়ে যেত, বা আমাকে হয়তো ডাকতো যে আপনার, তো তখন একটা আলাদা কথা। তো তারপরে হলো এইবারে ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়ে ওরা বোঝালো যে রেজ্জাক মোল্লা নাটক করছে, কারণ ও ভূমি রাজস্ব মন্ত্রী, ও জানে না কোন হয় কখন। এটা কারা বোঝালো? এই অপোজিশন নাটকবাজি করছে ও। আমি আমি জিতলাম ক্যানিংয়ে, পাশেই একদম এক ভাঙড়ের একটা অংশ নিয়ে ক্যানিং পূর্ব, তাতে জিতলাম, কিন্তু ভাঙড়ে আমরা সেইবার হেরে গেলাম। এইবারে সিপিএম জিতে গেল 235, তখন মনে হয় আমরা 235 ওরা 30, এই গর্ব মনোভাব। আর আমার সম্পর্কে সমালোচনা হলো যে আমি এইটা বিরোধিতা করেছি বলি, এই জমির ব্যাপারে বিরোধিতা করেছি বলে ভাঙড়ে হেরে গেছে। তো শিল্প নিয়ে আপত্তির কে? শিল্প তো হওয়াটা তো উন্নয়নের তো একটা আমি তো লক্ষ্য। বলছি শিল্প তো হওয়া উচিত, কিন্তু শিল্পটা কোথায় হবে ঠিক করতে হবে। তো আমাদের পার্টিতে সিদ্ধান্ত আছে, মানে ছিল, যে আমরা শিল্প করব, যেহেতু আমাদের টাকা নেই, শিল্পপতিদের টাকা আছে, তারা ইনভেস্ট করবে, কিন্তু কোথায় ইনভেস্ট করবে আমাদের বাস্কেটটাকে তাকে বলতে হবে যে এই আমাদের জমি, এই আমাদের রেল লাইন, এই আমাদের জল, এই আমাদের কয়লা খনি ইত্যাদি ইত্যাদি আছে, এই ফ্যাসিলিটিসে আপনি এখানে কি ইন্ডাস্ট্রি করতে চান করুন। মানে আমরা আমাদের অফারটা দেবো তার কাছে। সালানপুররা দেখলো, টাটারা, কারণ ওখানকার রেড ল্যান্ড, তারপরে সব মিলে রেল টেল ইত্যাদি সব আছে। ওরা বললে যে না, এতে করতে হবে, সিঙ্গুরে করতে হবে, কারণ কলকাতা বিমানবন্দরতে নেবে 8 ঘন্টার মধ্যে, দেখে আবার ফের বাড়ি ফিরে যাওয়া যাবে। এখন যে জায়গাটা চয়েস করলো, কৃষক সবাইকে জিজ্ঞেস করেনি, আমাকেও জিজ্ঞেস করে। আমি তো স্যার, ওদের কাছে তো কোনো ব্যাপারই না, পার্টিকে কি জিজ্ঞেস করে না করে তাও আমি চাই না। যদি বসু আমাকে একবার বলেছে তোমাকে বলেছে, আমি বলি না, কিছু বলিনি। কৃষক সবাইকে বলেছে, আমি সেটা আমি চাই না। তারপর যাই হোক, তারপরে ওরা তো পাঠিয়ে দিলে। জ্যোতি বসু তাহলে তখন তো আপনার সাথে সমব্যথী ছিলেন, ছিলেন আপনার যে তখন তো উনি তো ইন্টারভিউ করতে পারতেন। কে? উনি তখন এমন একটা স্টেজে ছিলেন, ওকে মাঝে মাঝে অন্যরকম বোঝাতে হতো। সেসব ডিটেলস যেতে যদি সময় পাই তো বলবো, তাহলে এখন আমি বলছি না। অ্যান্ড হি ইজ ডেড নাও। তো এই অবস্থাতে আমি বললাম যে ইন্ডাস্ট্রি দরকার, কিন্তু আমি আমার পছন্দ মতো জায়গায় দেবো, ওর পছন্দ মতো জায়গায় আমি দেবো কেন? ওটা 3 পশলা জমি, একটু যদি 3 কিলোমিটার ব্যাক করে আসা যেত তাহলে 1 পশলা জমি ছিল সেখানে। তাহলে এই যে ব্যুরোক্রেটদের পাঠালেন, আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম, বা আমি কৃষক সমিতিকে নিয়ে যেতে পারতাম, তাহলে আর 2-3টে জায়গায় দেখলে একটা জায়গা তার বলা যেত। তাহলে এই যে 3 পশলা জমির উপরে হাত দেওয়ার পরে যে এজিটেশনটা হলো, চাষিদের মধ্যে যে বিক্ষোভটা হলো, তো সেই বিক্ষোভটা মেটাবার জন্য আমি বললাম আমি এই ল্যান্ড অ্যাকুইজিশনের দায়িত্ব নিতে পারবো না। এখন সময়টা ব্রেক নেবার, ফেরত আসছি কয়েক মিনিট বাদে। কথা বলবো আব্দুর রেজ্জাক মোল্লার সঙ্গে। পার্টির সাথে মূল বিরোধের জায়গাটা তৈরি হলো একদম ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে, একদম। আর কোনো ইস্যু না। আরো- শিল্পের জন্য জমি কোত্থেকে নেবে, কেন নিচ্ছ, এখানে কেন, তাই তো? সে তো নিশ্চিত শিল্পের জন্য জমি নিতে হবে, কিন্তু তার জন্য প্রভিশনটা আছে। পার্টিতে যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাইরে গিয়ে যারা এটা করছে, আমি বললাম কেন এটা করলেন? বলে অন্য জায়গায় তারা সব ফ্রি জমি দিচ্ছে। তাহলে ফ্রি জমিতে তাহলে WBIDC জমি কিনে নেন, কিনে নিয়ে চাষিদের কম্পেনসেশন দেন। কম্পেনসেশন মানে ওই কম্পেনসেশন দিলাম, শুধু ক্যাশ কম্পেনসেশন দিলাম না, তাহলে ওদের রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং আমি বললাম উদাহরণ দিয়ে, যদি আমার ভাতের থালাটা যদি তুমি কেড়ে নাও, তাহলে আমাকে আর একটা বিকল্প ভাতের থালা তাই তো দিতে হবে। রিহ্যাবিলিটেশন করেছেন তো, না, না, না। টাটাদের তরফ থেকে ট্রেনিং এর শোনেন না, ব্যবস্থা ওই হয়েছে। তো আপনারা তো ভুল বুঝে রেখেছেন আজও। আমার ভাতের থালাটা আপনি কেটে নিলেন, তাহলে আমাকে একটা ভাতের থালা দেবেন, কিন্তু আপনি দিলেন শাল পাতা। তার মানে আমি একবার খেয়ে ওটাকে ছুঁড়ে ফেলতে হবে। ক্যাশ কম্পেনসেশন মানে এটা কি? কালেক্টর ঠিক করবে, মানে ল্যান্ড ভ্যালুয়েশন দেখে 20 বছরে